আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, নতুন সরকার এসেছে, সেটা ১ মাস পেরিয়ে গেছে। ১ মাস তারা খুব ভালোভাবে পেরোতে পেরেছে। ভোটের কালির দাগ শুকানোর আগেই তারা তাদের অঙ্গীকার পালন করতে শুরু করেছে। এরকম প্রচার সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি। অনেকাংশে সেই প্রচারগুলো সত্যও বটে। বর্তমানে জ্বালানি সংকট নিয়ে বিশ্ব যখন অস্থির, তখন সেই অস্থিরতা মোকাবেলায় সরকার বেশ হিমশিম খেয়ে যাচ্ছে। এছাড়া কোনো নেগেটিভ ব্যাপার বলার মতো ঘটনা ঘটেনি। নির্বাচনের পরদিন থেকেই যে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেয়া রয়েছে কার্যক্রমের উপরে, সেই আওয়ামী লীগ ফেরার চেষ্টা করে যাচ্ছে। নির্বাচনের পরের দিনই আমরা দেখেছি যে আওয়ামী লীগের অফিস খুলতে শুরু করেছে। শতাধিক জায়গায় আওয়ামী লীগের অফিস খুলেছে। বিভিন্ন জায়গায় পতাকা উড়ানো হয়েছে, বঙ্গবন্ধুর ছবিতে মালা দেয়া হয়েছে, শেখ হাসিনার ছবিতেও মালা দেওয়া হয়েছে, স্লোগান হয়েছে। ২৬শে মার্চ কেন্দ্রিক আওয়ামী লীগ আবার একটু একটু করে মানে জাগান দেওয়ার চেষ্টা করেছে। যদিও ২৬শে মার্চে সেই জাগান দিতে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে, সুনামগঞ্জে সহ বিভিন্ন জায়গায় গ্রেপ্তারের ঘটনাগুলোও ঘটেছে। কিন্তু আওয়ামী লীগকে নিয়ে আলোচনা কিন্তু থামেনি। এই আলোচনার মধ্যে একটা বড় আলোচনা তৈরি হয়েছে যে আওয়ামী লীগকে ফেরাতে চেষ্টা করছে জাতিসংঘ। জাতিসংঘ আগামী এপ্রিল-মে মাসের মধ্যেই আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর জন্য যা কিছু করা দরকার সেগুলো করছে। এই প্রচারণাটা শুরু হয়েছে এবং এরকম একটা বক্তব্য বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান দিয়েছেন বলে একটা ফটোকার্ডও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলুন একটু জেনে দেখি আওয়ামী লীগকে ফেরাতে সত্যিই জাতিসংঘ কোনো উদ্যোগ নিচ্ছে কিনা, আওয়ামী লীগের বিদেশি লবিংয়ের কি অবস্থা, আওয়ামী লীগ ফিরলে কি অবস্থায় ফিরছে, শেখ হাসিনা ফিরতে পারছেন না, এটাই মোটামুটি বাস্তবতা। বিকল্প নেতৃত্ব তাহলে কি হচ্ছে, জাতিসংঘ এখানে ভূমিকা রাখছে কিনা, সেটা কতটা অথেন্টিক সেটা একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগকে ফেরানোর কথা। মূল আলোচনায় যাওয়ার আগেই একটা ব্যাপার জানিয়ে দিই, সেটা হচ্ছে যে একটা মানবিক চ্যানেল ফুড ফর অল, যারা ক্ষুধার্ত মানুষকে খাবার বিতরণ করে, নিজেরা রান্না করে সেই খাবার ক্ষুধার্ত মানুষের মাঝে বেলানোর ট্রাই করছে। মহান স্বাধীনতা দিবস থেকে তাদের এই কার্যক্রমটা শুরু হয়েছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে গিয়ে অন্তত সাবস্ক্রাইব করে তাদের পাশে থেকে তাদের এই মহান কর্মযজ্ঞকে আপনি যদি অনুপ্রেরণা দেন, আমাদের যারা দর্শক, সেটার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। কারণ আমরা নিজেরাও মুগ্ধ হয়ে এই কার্যক্রমের সঙ্গে একাত্মতা পোষণ করেছি এবং তাদের এই মহতি উদ্যোগ সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। ক্ষুধার্ত মানুষের পাশে সবাই যেন দাঁড়াতে পারে, যাদের সামর্থ্য রয়েছে, সেই প্রত্যাশা আমাদের থাকবে। নিশ্চয়ই আপনারাও সহযোগিতা করবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম আওয়ামী লীগের ফেরার প্রসঙ্গ এবং আওয়ামী লীগের ফেরার প্রসঙ্গে জাতিসংঘের তৎপরতা আছে কিনা, এই ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্য সম্বলিত একটা ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেই ফটোকার্ড নিয়ে দৈনিক যুগান্তর ফ্যাক্ট ফাইন্ডিংস নিয়ে একটা রিপোর্ট করার চেষ্টা করেছে। তাদের রিপোর্টের শিরোনামটা দেখে নিন, তারপরে আমরা একটু আলোচনায় যাই। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগকে ফেরাতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। ফজলুর রহমান কি আসলেই এমনটি বলেছেন? এই প্রশ্ন তারা করেছে। এখন মানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আগামী মে মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। এই বক্তব্যটা হচ্ছে এটা, যে মে মাসের মধ্যে আওয়ামী লীগকে ফেরানোর পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। সেইখানে জাতিসংঘের একটা বড় ভূমিকা থাকছে। এখন জাতিসংঘ কেন এই পদক্ষেপটা নেবে? যে জাতিসংঘ আওয়ামী লীগ সরকারের আমলে ২৪ জুলাই আগস্ট আন্দোলনের ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছে, ১৪০০ জন মৃত্যুর ঘটনার কথা বলেছে তারা। যদিও জাতিসংঘ সেখানে বলেছে যে ১৫ই আগস্ট পর্যন্ত, ২৪-এর ১৫ই আগস্ট পর্যন্ত এই মৃত্যুর সংখ্যা ১৪০০ হতে পারে। সেটাকেই ৫ আগস্টের আগে পর্যন্ত প্রচার করার একটা টেন্ডেন্সিও আমরা অনেকের মধ্যে দেখেছি। কিন্তু ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত বহু হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে, প্রতিশোধের হত্যাকাণ্ড ঘটেছে। সেগুলো সহ জাতিসংঘ বলেছিল ১৪০০-র মতো মারা যাওয়ার ঘটনা ঘটেছে। যদিও বিভিন্ন দিক থেকে অন্য আলোচনা হচ্ছে যে ১৪০০-র অনেক বেশি পুলিশ সদস্যই নিহত হয়েছে আন্দোলনকারীদের বিভিন্ন আক্রমণে এবং ৫ আগস্টের আগে পরে একটা দীর্ঘ সময় ধরে।
সেই সময় জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে কিন্তু এই কথাটাও বলেছিল যে যারা এর জন্য দোষী তাদের বিচার হতে হবে, কিন্তু দল হিসেবে কাউকে নিষিদ্ধ করা যাবে না। প্রত্যেকেই রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করার অধিকার প্রত্যেকের থাকতে হবে, এই কথাটা জাতিসংঘ তার রিপোর্টে বলেছিল। সুতরাং ওই ক্লু ধরে জাতিসংঘ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক এই ব্যাপারে একটা পজিটিভ অবস্থানে থাকতেই পারে। পরবর্তীতে আমরা প্রফেসর ইউনূসের ১.৫ বছর যাবৎ জাতিসংঘের অবস্থান বারবার পরিবর্তন হতে দেখেছি এবং প্রফেসর ইউনূসের পক্ষে যে অবস্থান ছিল সেই অবস্থান থেকেও জাতিসংঘ সরে এসেছিল, এমনটাও আমরা দেখেছি। সুতরাং জাতিসংঘের এখানে একটা ভূমিকা থাকতে পারে। ভূমিকাটা আওয়ামী লীগের মানে সহযোগিতা করা ব্যাপারটা তা নয়। ভূমিকাটা এটা যে জাতিসংঘ চায় ইনক্লুসিভ রাজনীতি, জাতিসংঘ চায় গণতান্ত্রিক পরিবেশে সব দল যেন রাজনীতি করার অধিকার রাখে। সেই চাওয়াটার পক্ষে অবস্থান নিলে সেটা আওয়ামী লীগের পক্ষে অটোমেটিক অবস্থান হয়ে যাবে। সেই কারণে এখানে একটা ভূমিকা থাকতেই পারে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জাতিসংঘের ভূমিকাটা যতটা না থাকতে পারে তার চাইতে বড় ভূমিকা এখানে রয়েছে ভারতের, এবং ভারত চেষ্টা করছে আমেরিকাকে দিয়ে প্রভাব বিস্তার করানোর। অনেকে বলার চেষ্টা করেন যে গত নির্বাচনটা বিএনপি যে বাংলাদেশের ক্ষমতায় এসেছে, বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপিকে সহযোগিতা করা হবে, এই ব্যাপারটা একেবারে ওপেন সিক্রেট করে দিয়েছিল ভারত এবং ভারতের বর্তমান সরকার। তারা চাইছিল বিএনপি ক্ষমতায় আসুক, তারা চাইছিল জামাত এবং এনসিপির জোট যেন ক্ষমতায় না আসে। সেই ক্ষেত্রে ভারতও একটা বিএনপির উপরে চাপ প্রয়োগ করতে পারে যে তোমাদেরকে আমি নির্বাচনের আগে থেকেই সহযোগিতা করেছি, সুতরাং তোমরা আমাদের কথাটা মানতে হবে তোমাদের, এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। ব্যাকডোরে যদি এরকম একটা সমঝোতা হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে খুব শীঘ্রই ফিরছে। তার মানে এই না যে শেখ হাসিনা ফিরছেন। শেখ হাসিনাকে বাদ দিয়েই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হবে। শেখ হাসিনার ফেরার বাস্তবতা এখনো তৈরি হয়নি। শেখ হাসিনা ভক্ত যারা, তারা হয়তো মনে করছেন যে শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরবেন। সেই প্রত্যাশা যারা করছেন তারা এখনো হয়তো স্বপ্নের জগতেই রয়েছেন। সেই প্রত্যাশাটা পূরণ হওয়া কঠিন। তবে শেখ হাসিনার বিকল্প কে হবেন তাহলে? রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে ভোটের আগেই তারেক রহমান বলেছিলেন যে শেখ হাসিনার পরিবারের সদস্যরা তারা যদি চায় রাজনীতি করতে, জনগণ যদি তাদেরকে মেনে নেয় তাহলে তারা রাজনীতি করবে। সুতরাং সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হওয়ার চেষ্টা করতে পারে, এটা একটা বড় ইস্যু। কিন্তু আমরা মূল আলোচনা থেকে একটু দূরে সরে এসেছে। সেখানে হচ্ছে যে ফজলুর রহমান এরকম একটা কথা বলেছেন কিনা যে মে মাসের মধ্যে জাতিসংঘ আওয়ামী লীগকে ফেরাচ্ছে। যুগান্তর ফ্যাক্ট ফাইন্ডিংস যেটা খুঁজেছে, ফ্যাক্ট চেক করে যুগান্তর বলছে যে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে জাতিসংঘের পদক্ষেপ বিষয়ে ফজলুর রহমানের এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি খুঁজে। তারা এরকম যুক্তি দিচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে কিংবা নির্ভরযোগ্য ব্যক্তির মানে কমেন্টসে এই ধরনের কোনো কথা পাওয়া যায়নি, জাতিসংঘ থেকেও এরকম কোনো বক্তব্য পাওয়া যায়নি যে তারা চায় আওয়ামী লীগ ফিরুক এবং আওয়ামী লীগকে মে মাসের মধ্যে ফেরানোর ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছে। সেহেতু রিউমার স্ক্যানার বলছে সেহেতু ব্যাপারটা অথেন্টিক না, সেহেতু ব্যাপারটা ফেক। অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এরকম বক্তব্য দেননি, সেই কথা রিউমার স্ক্যানার বলছে। এখন দেখার বিষয় জাতিসংঘ থেকে কোনো বিবৃতি আদৌ আসে কিনা। বেশ কয়েকদিন থেকেই এই আলোচনা চলছিল যে জাতিসংঘ ব্যাকডোরে ভূমিকা রাখছে আওয়ামী লীগের পক্ষে, এবং আওয়ামী লীগের যে আওয়ামী লীগের যে লবিস্ট ফার্ম, সেই ফার্মটা জাতিসংঘকে কনভিন্স করতে সমর্থ হয়েছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের লবিস্টরা তারা কি জাতিসংঘকে প্রভাবিত করতে পেরেছে সত্যি? জাতিসংঘ এই ক্ষেত্রে যদি প্রভাব বিস্তার করার চেষ্টা করে সেটা কতটুকু হবে, নাকি জাতিসংঘ আসলে একটা ঠুটো জগন্নাথ, তার প্রভাব বিস্তারে কিছুই যায় আসবে না, মূলত আমেরিকা যেদিকে আঙুল হারাবে সেদিকেই কাজ হবে। সেই আঙুলটা কার দিকে হেলাবেন তাহলে? ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সিগনালে আওয়ামী লীগের দিকে হেলাবেন, নাকি জো বাইডেনের পথ ধরে প্রফেসর ইউনূসকে জো বাইডেন যেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন এবং আওয়ামী লীগকে উৎখাত করার ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে, এবং ডিপ স্টেটের ব্যাপারে গতকালকেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, একদিন আগেই যেটা বলেছেন যে ডিপ স্টেট প্রফেসর ইউনূসকে 29 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল, অর্থাৎ মেটিকুলাস প্ল্যানগুলো ফাঁস হয়ে গেছে। সেই ধারাবাহিকতায় আমেরিকার মানে সিগন্যালটা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বিপক্ষেই থাকবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন।
দর্শক, আপনার কাছে কি মনে হয় কোন দিকে যাবে আমেরিকার সিগন্যাল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। দর্শক, অবশেষে প্রফেসর ইউনূস সরকারের গোমর পুরোপুরি ফাঁস করে দিলেন তারই উপদেষ্টা, তারই শিষ্য, তারই ছত্রছায়ায় বেড়ে ওঠা একটি রাজনৈতিক দলের এখন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক উপদেষ্টা। তিনি যে ভয়াবহ বার্তাটা দিয়েছেন, যে আলোচনাটা প্রফেসর ইউনূস সরকারের আমলে ১.৫ বছর ধরে চলেছে, কিন্তু যে আলোচনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে বারবার, সেটা হচ্ছে আমেরিকার ডিপ স্টেট। আমেরিকার ডিপ স্টেট প্রফেসর ইউনূসকে এখানে বসিয়েছেন, এই আলোচনা চলছিল। আমেরিকার ডিপ স্টেট শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য সমস্ত কিছু করেছে, এবং সেই মেটিকুলাস প্ল্যানটা প্রফেসর ইউনূস এবং আমেরিকার ডিপ স্টেট থেকেই হয়েছে, এরকম কথাবার্তা আলোচনা চলছিল। কিন্তু তার মানে সত্যতা নিরূপণ করতে আমরা হিমশিম খাচ্ছিলাম। এবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি বলেই দিলেন যে প্রফেসর ইউনূসকে আমেরিকার ডিপ স্টেট ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল। অর্থাৎ তাদের যে সরকার, সেই সরকারকে অন্তত ৫ বছর ক্ষমতায় রাখতে চেয়েছিল। আমরা এরকম তথ্য তো জানি, শুনছিলাম যে প্রফেসর ইউনূস যখন দায়িত্ব নেন তখন তিনি শর্তই দিয়েছিলেন অন্তত ৫ থেকে ৭ বছর তাকে সময় দিতে হবে এই দেশটাকে মানে বর্বর থেকে সভ্যতায় আনার ক্ষেত্রে। যদিও খুব কম সময়ে তিনি বর্বর থেকে সভ্যতায় এনেছিলেন, এবং সভ্যতায় এনে বাংলাদেশকে মবের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। চলুন একটু জেনে দেখি আমেরিকার ডিপ স্টেট কিভাবে ডক্টর ইউনূসের সরকারকে ২০২৯ সাল থেকে মেটিকুলাস ডিজাইন করে রাখতে চেয়েছিল, কেন তারা ব্যর্থ হলো, কি বলছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, আমেরিকার ডিপ স্টেটের মেটিকুলাস আলোচনায় যাওয়ার আগে একটি ব্যাপার বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদেরই একটি উদ্যোগ, ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা, ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই শিরোনামে একটি নতুন চ্যানেল যাত্রা শুরু করেছে মহান স্বাধীনতা দিবস থেকে। আপনারা সেই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে তাদেরকে, এই টিমকে সাপোর্ট করে আত্মমানবতার সেবায় এগিয়ে আসবেন, যেন তারা অনুপ্রেরণা পায়, যেন সমাজে একটা মেসেজ যায়, যাদের সামর্থ্য রয়েছে তারা যেন অসহায় মানুষকে এক মুঠো খাবার দিয়ে সহযোগিতা করে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম আমেরিকার ডিপ স্টেটের কথা। আমেরিকার ডিপ স্টেট প্রফেসর ইউনূসকে মেটিকুলাস ডিজাইনে বসিয়েছিল, এবং মেটিকুলাস ডিজাইনে অন্তত ২০২৯ সাল পর্যন্ত রাখতে চেয়েছিল। এই গোমর ফাঁস করে দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিভাবে, কি বলছে গণমাধ্যম? গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ পর্যন্ত রাখার স্ট্র্যাটেজি সাজিয়েছিল ডিপ স্টেট। আসিফ বলা হচ্ছে যে ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়েছিল বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলছেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল, বলা হয়েছিল শেখ হাসিনার যে মেয়াদ আছে ২০২৯ সাল পর্যন্ত, সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গোমরটা ফাঁস করলেন বটে, কিন্তু নিজেদের পক্ষে মানে সাফাই গিয়ে গোমরটাকে এমনভাবে উপস্থাপন করলেন যে ওরা আমাদেরকে লোভ দেখিয়েছিল, কিন্তু আমরা লোভে পড়িনি। ব্যাপারটা অনেকটা ওই রকমই। স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনায় এরকম মন্তব্য তিনি করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন তাদের নির্দিষ্ট কিছু শর্ত ছিল, কিছু কিছু জায়গায় তাদেরকে ফ্যাসিলিটেট করা, এবং তারা রোড ম্যাপও করে নিয়ে আসছিল যে বিএনপির নেতাদের তো সাজা আছে, সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তাদের সাজাগুলো না করে, অর্থাৎ বাতিল না করে, আদালতের মাধ্যমে এগুলো দীর্ঘ করে তারেক রহমানের নিজের নামে সাজা ছিল। তিনি যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতেন, নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। তারা পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল কিভাবে তাদের সঙ্গে সমঝোতা করে ক্ষমতায় থাকা যায়। আমরা কিন্তু সেটাতে সায় দিইনি। বড় বড় কোম্পানিগুলো তেল মজুত করছে, আর এই মজুত সিন্ডিকেটে বিএনপির বিভিন্ন অংশের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেন তিনি। আসিফ বলেন, আমি গত সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম, তেলের ২ মাসের মজুত থাকার কথা, ১ মাসের মধ্যে কিভাবে এই দুরবস্থা হয়? অবশ্যই সরকারের ঘনিষ্ঠ কেউ মজুত করছে। এরকম অনেক কথা বলেছেন। অর্থাৎ তিনি মূলত বলতে চেয়েছেন যে ডিপ স্টেট চেয়েছিল বিএনপিকেও মাইনাস করতে, বিএনপির নেতাদেরকেও মাইনাস করতে, এবং তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে, এবং ২৯ সালের পরে নির্বাচন দিতে, এবং সেই নির্বাচনে তারা যেন, তাদের পক্ষের লোকজন যেন নির্বাচনে অংশগ্রহণ করে
পরবর্তীতে আবার রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে এরকম অফার তাদেরকে দেয়া হয়েছিল। কিন্তু তারা এতই মহৎ, তারা এতই উদার, তারা এতই দেশপ্রেমিক যে এই অফার তারা গ্রহণ করেননি। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটুকু কেন বললেন না যে ডিপ স্টেটের এই মানে প্ল্যানিংয়ের পেছনে কারা রয়েছেন? তাদের নামটা বলে দিলেও ভালো হতো। তিনি যে এই যে এখন বিএনপিকে মাইনাস করার চেষ্টা করা হয়েছিল, তারেক রহমানকে মাইনাস করার অফার দেয়া হয়েছিল আমাদেরকে, এই কথা বলে বিএনপির সফট কর্নার তৈরি করার যে চেষ্টা করলেন তিনি, সেই চেষ্টা কি সফল হবে? বিএনপি কি এই চেষ্টায় অনেকটা মাথা নোয়াবে? ব্যাপারটা কিন্তু মজার। তবে অনেক দিন থেকেই প্রফেসর ইউনূসের ১.৫ বছরে যে আলোচনাটা তুঙ্গে ছিল যে আমেরিকার ডিপ স্টেট শেখ হাসিনা সরকার উৎখাত করেছে, উৎখাত করতে যত ইনভেস্ট লাগে সেই ইনভেস্ট আমেরিকার ডিপ স্টেট দিয়েছে, সেই ইনভেস্ট প্রফেসর ইউনূস নিজে করেছেন, সেই ইনভেস্ট প্রফেসর ইউনূসের পক্ষের রাজনৈতিক দলগুলো করেছে এবং মেটিকুলাস ডিজাইন সাজিয়ে এই আন্দোলনটা তৈরি করা হয়েছে। আন্দোলনটা আসলে কোটা আন্দোলন ছিল না, আন্দোলনটা শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার আন্দোলন ছিল এবং প্রফেসর ইউনূসকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর আন্দোলন ছিল। প্রফেসর ইউনূস যেন অন্তত ২৯-৩১ সাল পর্যন্ত কিংবা আজীবন যতদিন বেঁচে আছেন ততদিন ক্ষমতায় থাকতে পারেন, সেরকম একটা ডিজাইন সাজানো হয়েছিল। সেই ডিজাইনটা আসলে ভণ্ডুল হয়ে যায় বিএনপির রাজনৈতিক বলিষ্ঠতার কারণে। বিএনপি যদি এই জায়গায় ছাড় দিত তাহলে প্রফেসর ইউনূস কখনোই এই গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচন দিতেন না। এই আলোচনাটা অনেক দিন থেকেই ছিল। সেই আলোচনায় নতুন করে ঘি ঢেলে দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, কিন্তু একটু ঘিটা ঘুরিয়ে ঢাললেন, এমনভাবে ঘুরিয়ে ঢাললেন যে ডিপ স্টেট আমাদেরকে অফার করেছিল, কিন্তু সেই লোভনীয় অফার আমরা গ্রহণ করিনি। আপনার কাছে কি কথাটা বিশ্বাসযোগ্য হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। দর্শক, অতঃপর প্রশ্ন এসেছে যে তাহলে কি ২৪-এর আন্দোলন কেন্দ্রিক যে পুলিশ হত্যার ঘটনা ঘটেছে সেই পুলিশ হত্যার বিচার হবে? পুলিশ হত্যার ব্যাপারে তদন্ত হবে এবং তদন্তে যারা দোষী তারা কি বিচারের মুখোমুখি হবেন? তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে? প্রশ্নটা কেন এসেছে? প্রশ্নটা নতুন আইজিপির আজকের একটি বক্তব্যের প্রেক্ষাপটে এসেছে। তিনি জানিয়েছেন যে এই ব্যাপারে তদন্ত হবে এবং বিচার হবে। অথচ কদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। কার কথাটাকে আমরা বেশি মূল্যায়ন করব? আগের বলা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা নাকি আজকে বলা পুলিশ প্রধানের কথা? এর মাঝে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটতে চলেছে। একদিন পরে যখন সংসদ বসছে তখন সেই সংসদে কি বিষয়গুলো প্রফেসর ইউনূসের কি সিদ্ধান্তগুলো পাশ হবে, কোনগুলো বাতিল হবে, এই ব্যাপারগুলোর মধ্যেও জুলাই আন্দোলন, পুলিশ হত্যা, এই ব্যাপারগুলো লুকিয়ে রয়েছে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি আইজিপি কি বললেন। এটা আমার কাছে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হয়েছে। তিনি কেন এই কথা বললেন সেগুলো একটু বোঝার চেষ্টা করি, সাথে মেলানোর চেষ্টা করি তার কথাটার সঙ্গে সরকারের কথা মিলছে নাকি মিলছে না। সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম জুলাই আন্দোলনে ২৪-এর জুলাই আন্দোলনে সেখানে যে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপার সেই ব্যাপারে আলোচনায় যাওয়ার আগেই আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে নতুন একটি মানবিক চ্যানেল ফুড ফর অল, যারা ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করে, রান্না করা খাবার। ৫ জন তরুণের এই উদ্যোগ পলিটিক্স টিভি আমাদের ভালো লেগেছে, আমরাও তাদেরকে পাশে থেকে সহযোগিতা করতে চেয়েছি এবং এই যে মানবিক উদ্যোগ, বাংলাদেশের মহান স্বাধীনতার মাসে ১৮ কোটি মানুষের স্বাধীনতা হয়তো অর্জন সম্ভব হয়েছে, কিন্তু খাবারের স্বাধীনতা এখনও ১৮ কোটি মানুষের অর্জন হয়নি বলেই মনে হয়। সেরকম একটা প্রেক্ষাপটে মহান স্বাধীনতা দিবস থেকে চালু করা তাদের এই উদ্যোগের পাশে আমরা থাকতে চাই। দর্শক, আমাদের যারা দর্শক আপনারাও যদি ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ফুড ফর অল এই চ্যানেলে সাবস্ক্রাইব করে তাদের পাশে থেকে তাদেরকে অনুপ্রেরণা দেন, তাহলে হয়তো এই মহৎ কাজটা সমাজে বিস্তার লাভ করবে এবং সমাজের যারা উঁচু স্তরে আছে, যাদের সামর্থ্য রয়েছে, তারা এক মুঠো খাবার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহ পাবে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম ২৪-এর যে আন্দোলন, সেই আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে নতুন তথ্য দিয়েছেন আজকে
আইজিপি। আইজিপি যখন এই কথা বলছেন তখন আমার কাছে খটকা লাগছে। ব্যাপারটা কি তাহলে পাল্টে গেল? কদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য থেকে সরকার কি তাহলে আ দূরে সরে আসছে? সেই বক্তব্য আর থাকছে না? কি বলছেন আইজিপি? চলুন একটু জেনে দেখি। চ্যানেল 24 এর এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, ৫ আগস্টের আগে পরে পুলিশসহ অনেকেই মারা গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। ৫ আগস্টের আগে পরে পুলিশসহ অনেকেই মারা গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ৫ আগস্টের পরেও যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোরও আইনি পদক্ষেপ নেবে পুলিশ। আ সেটা কি বিএনপির বক্তব্য নাকি পুলিশ প্রধানের ব্যক্তিগত বক্তব্য? যদিও এই পুলিশ প্রধান এসেছেন বিএনপি সরকার আসার পরে। সুতরাং বিএনপি সরকারের যে বক্তব্য, সেটাই তার বক্তব্য হওয়ার কথা। কিন্তু খটকা লাগে, কদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী যখন বললেন জুলাইয়ের পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের প্রশ্নই আসে না, আম এই বক্তব্য যখন দিলেন তখন এবং তাকে কেন্দ্র করে আরেকটা বক্তব্য ছড়িয়ে গেল যে বিপ্লবীদের এই পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে যদি তদন্ত করে শাস্তি দিতে হয়, তাহলে তো ৭১-এ রাজাকারদের ওপরে আক্রমণের জন্য মুক্তিযোদ্ধারও বিচার চাইতে পারে কেউ। যদিও সেই কথাটা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন কিনা সেই ব্যাপারে সন্দেহ রয়েছে। কি বলছে গণমাধ্যম? ৫ আগস্টের আগে পরে পুলিশসহ অনেক মানুষ মারা গেছে, তাই সেই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আম আজকে বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেন। ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশসহ অনেক মানুষ মারা গেছে। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কথায় কথায় তরুণরা রাস্তায় নেমে অবরোধ করে, এটা ঠিক নয়। এতে সবারই ক্ষতি হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স সহ অনেক কথা তিনি বলেছেন। এখন তার এই যে বক্তব্য যে ৫ আগস্টের আগে পরে পুলিশ সহ অনেকেই মারা গেছে, সবকিছুর ব্যাপারেই তদন্ত হবে এবং বিচারের মুখোমুখি করা হবে। সেই ক্ষেত্রে তো প্রশ্ন আসেই, তাহলে কি পুলিশ হত্যাকাণ্ডের বিচার হচ্ছে? যদি পুলিশ হত্যাকাণ্ডের বিচার হয়, তাহলে একদিন দুদিন আগেই যে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন যে সংসদে প্রফেসর ইউনূসের যে জুলাই আন্দোলনের ইনডেমনিটি, অর্থাৎ জুলাই যোদ্ধা যারা, তাদের জন্য যে ইনডেমনিটি দেয়া, দায় মুক্তি দেয়া, তাদের কোনো দায় থাকবে না, তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, অভিযোগ করা যাবে না। যে দায় মুক্তি প্রফেসর ইউনূস দিয়ে গেছেন, সেই দায় মুক্তি বিএনপি সরকার গ্রহণ করবে, এই সিদ্ধান্ত বিএনপি নিয়েছে। এই বক্তব্যটা তাহলে পরস্পর বিরোধী হয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই দায় মুক্তির ব্যাপারটা যদি সংসদে গৃহীত হয়, তাহলে পুলিশ হত্যাকাণ্ডের বিচার করা হবে না, এই মর্মেই একটা এগ্রিমেন্ট হয়ে যায় আর আদতে। তাহলে আইজিপির এই বক্তব্যটা বাস্তবায়ন করা আদৌ কি সম্ভব? আমার মনে হয় সম্ভব নয়। কিন্তু আইজিপি এই কথা কেন বললেন? আজকে হঠাৎ করে এই বিষয়ে কেন বললেন? তিনি কি অ্যাবসেন্ট মাইন্ডে এই কথা বলেছেন? নাকি সরকারের ভেতরেই ভিন্ন কৌশল নিয়ে সরকার হাঁটছে? যে কৌশল নিয়েই হাঁটুক না কেন, আমরা চাই প্রতিটি অপরাধের বিচার হোক। সেই অপরাধী যেই হন না কেন, যেই অপরাধ করুক না কেন, তার বিচার হলে সমাজে একটা কি বলবো, যে একটা বক্তব্য স্প্রেড করা যায় যে অপরাধ করে ক্ষমা পাওয়া যাবে না, তিনি যত বড় কিংবা যত উঁচু স্তরের মানুষই হন না কেন। সেটা কি বিএনপি প্রতিষ্ঠিত করবে, নাকি বিএনপি ওই কমন ইনডেমনিটির পথেই হাঁটবে? এখানে আমার মনে হয়েছে খুবই সরলভাবে যেটা বলা যায় সেটা হচ্ছে যে, আন্দোলনের সময় মুখোমুখি অবস্থানে যে ঘটনাগুলো ঘটেছে, হতাহতের যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো তো তদন্তে বেরিয়ে আসবে যে ওটা ব্যক্তি আক্রমণ ঠেকাতে কিংবা নিজের উপরে আক্রমণের ঠেকানোর কৌশল নিতে ঘটনাগুলো ঘটে গেছে। এই ঘটনাগুলোর বিচার না হোক, কিন্তু প্ল্যান করে যে থানা পুড়িয়ে দেয়া, জ্বালিয়ে দেয়া, থানার মধ্যে পুলিশকে বেঁধে রেখে বাইরে থেকে আগুন ধরিয়ে দিয়ে পুলিশকে পুড়িয়ে মারা, পুলিশকে গাছের সঙ্গে ঝুলিয়ে মারা,